আমরা রাজনৈতিক দলগুলি ঐকমত্য কমিশনে এই গণভোটটা কিভাবে হবে এবং কোন কোন প্রশ্নে হবে এইটার ব্যাপারে আসলে আমরা পদ্ধতিগতভাবে একমত হইতে পারি নাই। না হওয়ার কারণে এটা আসলে চলে গেছে হচ্ছে এক্সপার্ট প্যানেলের কাছে। এক্সপার্ট প্যানেলে যাওয়াতে যেটা হয়েছে, এক্সপার্ট প্যানেল একটা চাতুরি করে সবার উপরে একটা জিনিস তাদের আকাঙ্ক্ষা চাপায় দিচ্ছে। এখন এই যে চাপায় দেওয়ার পরেও আমি যেটা মনে করি, চাপায় দেওয়ার মধ্যে বিএনপির হয়তো মনে হইতে পারে যে তাদেরকে কিছু জিনিস তাদের উপর চাপায় দিচ্ছে, যেটা দ্বারা যে সব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেগুলিকে আসলে অস্বীকার করা হয়েছে, কিংবা আসলে এইরকম হবে যে তাতে তাদের মনে হইতে পারে যে তাদের রাজনৈতিকভাবে কিছু ক্ষতি হবে। তো আমরা যেটা বলতে চাই বিএনপিকে এবং অন্যদেরকে, বিএনপি পন্থীদেরকে, যে এইটা মেনে নিলে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক যতদূর ক্ষতি হবে, তার চাইতে এটা মেনে না নিলে বিএনপি সহ সমস্ত জাতির ক্ষতি এর চাইতে অনেক বেশি হবে। গণভোটের ভবিষ্যৎ বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে, বা গণভোট হা বা না অবস্থান নিয়ে আপনার অবস্থান? গণভোটে যেটা হয়েছে, আমি গতকালকেও কোথায় যেন বলছি, গণভোটে তো এটাই তো বাংলাদেশের আসলে সবচেয়ে বড় ব্যাপার ছিল। কারণ গণভোটে আপনার সংস্কারের কর্মসূচিকে গণভোটে যদি আপনি হ্যাঁ বলেন, তাহলে আসলে রাজনৈতিক দলগুলির দায়িত্ব হবে এই সংস্কার কর্মসূচিকে বাস্তবায়ন করা। আর হা বলা মানে কি? হা বলা হচ্ছে এখন যারা রাজনৈতিক মাঠে আছে তারা এটার ব্যাপারে হা বলা মানে হচ্ছে এটা তাদের কর্মসূচি। এখন এটাকে না বলতে পারে কারা? না বলতে পারে যারা হচ্ছে আসলে সংস্কার চায় না, অথবা যারা আসলে এখানকার পতিত শক্তি, তারা যারা বাংলাদেশে একটা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক এটা যারা চায় না, তারা বলতে পারে। কিন্তু এখানে যেটা সমস্যা যেটা হয়েছে, গণভোটটা নিয়ে আমাদের এখানে রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা ঐকমত্য কমিশনে যে ঐকমত্যটা তৈরি করতে চাইছিলাম, সেটা রাজনৈতিক দলগুলির তাড়াহুড়ার কারণে আমরা করতে পারি নাই। আমরা যেটা মনে করি যে কেন আমরা গণভোটের পক্ষে, এই কারণে আমরা গতকালকেও বিএনপির একজনের সাথে আমি কথা বলতেছিলাম কোনো একটা টক শোতে। আমি মনে করি যে এই সমস্ত ত্রুটি যেটা হয়েছে গণভোটকে নিয়ে, যে 4টা প্রশ্ন রাখা হয়েছে বা অনেক হা ভোট না ভোটের মধ্যে অনেক নোট অফ ডিসেন্টকে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো নিয়ে বিএনপির এক ধরনের অসন্তোষ আছে। এগুলি সত্ত্বেও আমি যেটা বলতে চাই যে ধরেন গণভোটকে হা দিলে, সংস্কারকে হা বললে, বাংলাদেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে বিএনপির যতটা ক্ষতি হয় ধরে নেন, তার চাইতে যদি গণভোটে না হয় তাহলে সেই ক্ষতি জাতীয়ভাবে অনেক বড়। গণভোটের মধ্যে এক ধরনের চাতুরি আসলে হয়েছে, এটাকে আমরা উচিত হয়েছে বলে মনে করি না। কারণ গণভোটের মধ্যে বিএনপির অনেকগুলো বিষয়ে তাদের ভিন্নমত ছিল, আবার অনেকের আরও বেশি চাওয়া ছিল। আমরা রাজনৈতিক দলগুলি ঐকমত্য কমিশনে এই গণভোটটা কিভাবে হবে এবং কোন কোন প্রশ্নে হবে এইটার ব্যাপারে আসলে আমরা পদ্ধতিগতভাবে একমত হইতে পারি নাই। না হওয়ার কারণে এটা আসলে চলে গেছে হচ্ছে এক্সপার্ট প্যানেলের কাছে। এক্সপার্ট প্যানেলে যাওয়াতে যেটা হয়েছে, এক্সপার্ট প্যানেল একটা চাতুরি করে সবার উপরে একটা জিনিস তাদের আকাঙ্ক্ষা চাপায় দিচ্ছে। এখন এই যে চাপায় দেওয়ার পরেও আমি যেটা মনে করি, চাপায় দেওয়ার মধ্যে বিএনপির হয়তো মনে হইতে পারে যে তাদেরকে কিছু জিনিস তাদের উপর চাপায় দিচ্ছে, যেটা দ্বারা যে সব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেগুলিকে আসলে অস্বীকার করা হয়েছে, কিংবা আসলে এইরকম হবে যে তাতে তাদের মনে হইতে পারে যে তাদের রাজনৈতিকভাবে কিছু ক্ষতি হবে। তো আমরা যেটা বলতে চাই বিএনপিকে এবং অন্যদেরকে, বিএনপি পন্থীদেরকে, যে এইটা মেনে নিলে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক যতদূর ক্ষতি হবে, তার চাইতে এটা মেনে না নিলে বিএনপি সহ সমস্ত জাতির ক্ষতি এর চাইতে অনেক বেশি হবে। সেই দিক থেকে আমরা মনে করি যে বিএনপি একটা রিজনেবল, রেসপন্সিবল, ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসাবে জাতির এই ক্ষয়ক্ষতিকে দলীয় ক্ষয়ক্ষতির চাইতে বড় মনে করে এই বিষয়ে তারা একমত হবে এবং হা ভোটের পক্ষে তারা নিরঙ্কুশভাবে আসবে, আন্তরিকভাবে এটাকে আসলে বাস্তবায়ন করবে। সেটা হলে এর ফলাফল আমরা যেরকম ভোগ করব, বিএনপিও আখেরে এর রাজনৈতিক সুবিধা আসলে তারা পাবে এবং বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক পথে আসলে যাত্রা করতে পারবে। এর ভেতর দিয়েই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এরকম না,
কিন্তু বাংলাদেশ পরিবর্তনের সূচনা হবে। সেই কাজটা আমি মনে করি বিএনপির মধ্যে প্রচুর দেশপ্রেমিক এবং রিজনেবল রেসপন্সিবল পলিটিশিয়ানরা আছেন, তারা এটাকে ইতিবাচকভাবে দেখবেন। প্রার্থিতা ফিরে পেয়েছেন, আপনি এদিন নির্বাচিত হলে আপনি কি করবেন, আর জাতি কেন আপনাকে ভোট দেবে, বা আপনার এলাকার লোক কেন আপনাকে ভোট দেবে? আমি জাতীয় এবং স্থানীয় দুইটা জিনিসের মধ্যে যদিও পার্থক্য আছে, কিন্তু আমি দুইটা জিনিসকে প্রায় মিলায় দেখি। আমাদের জাতীয়ভাবে একটা দায়িত্ব ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের সংস্কারের যে ধারণা, এইটাকে আসলে বাস্তবায়ন করার জন্য আমরা লাগাতারভাবে কাজ করছি। এবং বাংলাদেশে এখন যে সংস্কার পরিষদ যে হবে, এইটা পৃথিবীর ইতিহাসে একদমই, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এটা একদম নতুন সংযোজন। আমাদের এখানে যেরকম কেয়ারটেকার গভর্নমেন্ট যে যুক্ত হয়েছিল, এটা বাংলাদেশে এই সংযোজনটা ছিল পৃথিবীর একটা নতুন আসলে সংযোজন। আবার সংবিধান সংস্কার করার জন্যে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে যে পার্লামেন্ট কাজ করবে, এইটা হচ্ছে আসলে নতুন সংযোজন। এর আগে পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একসাথে ইলেকশনের ব্যবস্থা আছে, কিন্তু কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি, সংবিধান সংস্কার পরিষদ এই প্রথম। এটা আমাদের প্রস্তাবনা এবং এই প্রস্তাব কিন্তু সকলে মেনে নিচ্ছে। তাইলে এইখানে যদি আমাদের ভূমিকা রাখতে না দেওয়া হয়, তাহলে আমার কাছে যেটা মনে হয়, ধরেন এখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যখন সংবিধান নিয়ে আলোচনা হয়, তখন মানবেন্দ্র নারায়ণ নারমা তার উপজাতিদেরকে কিংবা তার আদিগোষ্ঠী আদিবাসীদেরকে যে আসলে জাতি হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্যে বাংলাদেশের সংবিধানে যেরকম এটাকে মনে করা হয় একটা ত্রুটি রয়ে গেছে, আমার নিজের কাছে মনে হয় যে ভবিষ্যতে, আজকে হয়তো ধরেন আমি বলে রাখি আপনাকে, ভবিষ্যতে যদি এই সংস্কার কার্যক্রমে কোনো ধরনের আসলে ব্যত্যয় ঘটে, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসে বারবার এটা রেফারেন্স হিসেবে আসবে যে আসলে রাষ্ট্র সংস্কারের যারা প্রবক্তা ছিল, রাষ্ট্রের সংস্কারের যারা গণপরিষদ আর এই সংস্কার পরিষদের প্রস্তাব করছিল, তাদেরকে এইখানে আসলে আসতে দেয় নাই তখনকার নির্বাচন কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার। এটার জন্য তারা সমালোচিত হবে। আমি চাই না যে বাংলাদেশের এই যে পরিবর্তন হবে, সেই পরিবর্তন এরকম কোনো ত্রুটি নিয়ে আগাক। সেই জন্যে আমরা ধরে নির্বাচন বর্জন করার পরে প্রতিবাদ হিসেবে একটা জায়গায় আমরা নির্বাচন করতেছি, এটা হচ্ছে একটা। তার মানে আমি মনে করি যে আমাদের জাতীয় এই সংস্কার পরিষদে আমাদের ভূমিকা নেওয়ার আছে। 2 নাম্বার, মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে বাজিতপুরের কথা যদি বলেন, বাজিতপুর নিকলি হচ্ছে, আমাদের এখানে ব্রিটিশ আমলে শিক্ষামন্ত্রী ছিল আব্দুল করিম সাহেব, আমাদের এখানে পাকিস্তান আমলে আমাদের কৃষিমন্ত্রী ছিল আব্দুল হামিদ সাহেব, আমাদের এখানে পাকিস্তানের শেষ 10 বছর গভর্নর ছিলেন মুনায়েম খান সাহেব। কিন্তু বাজিতপুরের মানুষ 72 সালের পর থেকে এরকম নাম উল্লেখ করে বলতে পারে এরকম কোনো একজন জাতীয় নেতাকে আমরা আমাদের সংসদে পাঠাইতে পারি নাই। এইবার যদি বাজিতপুরের মানুষ আমাদেরকে আসলে সংসদে পাঠায়, তাহলে আমি মনে করি যে জাতীয় রাজনীতিতে বাজিতপুরের যে ভূমিকা ছিল অতীতে, সেই রকমের ভূমিকা রাখার আমি বাজিতপুরের মর্যাদা, বাজিতপুরের একজন কৃষকের সন্তান হিসেবে বাজিতপুরের মর্যাদাটাকে আমি রাখার চেষ্টা করতে পারবো। এইটা এক। আর 2 হচ্ছে যে বাজিতপুর এই 53-54 বছরে বাংলাদেশের ধরেন অনেক ধরনের অধঃপতন হয়েছে, কিন্তু তারপরে কোথাও কোথাও কিছু কিছু উন্নতি হয়েছে। বাজিতপুর 170 বছরের পুরনো পৌরসভা, মানে মিউনিসিপ্যালিটি। সেই জায়গাটায় 170 বছরের মধ্যে এই 50 বছরে অধঃপতিত হয়েছে, সে বঞ্চিত হয়েছে। কেবলমাত্র এরকম না যে সে উন্নয়ন থেকে তার ভাগ পায় না, এরকম না, ক্রমশ সে আসলে নিচের দিকে নামছে। তার পাশে যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল, এগুলো এক একটা ধরেন ভৈরব একটা ইউনিয়ন পরিষদ ছিল, ধরেন মিঠামইন একটা ইউনিয়ন পরিষদ ছিল। বাজিতপুর মিউনিসিপ্যালিটি ছিল 1869 সাল থেকে। সেই জায়গাটা আসলে ক্রমশ নিচে নামছে। ওইখানে শিক্ষা নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তাদের যা কিছু আসলে বেসিক জায়গা আছে সেগুলি ধ্বংস হয়ে গেছে। ওইগুলি নিয়ে আমরা আলাদা করে কথা বলছি। আমি মনে করি তার অনেকগুলো জিনিসকে আমি আসলে আমাদের এই বঞ্চনার অনেকগুলো জিনিসকে আমরা আদায় করে নিতে পারবো এই সরকারের কাছ থেকে, যারাই সরকার হবে। যদি বাজিতপুরের মানুষ আমাকে আসলে, আমি এমনিতে বাংলাদেশে ধরেন এই যে সংস্কারের কাজটা করি, এটা আমাদের খুব ছোট একটা সংগঠন, কিংবা আমাদেরকে আসলে এই যে গুরুত্বহীন করে ফেলছে, যেমন ধরেন আমাদের নির্বাচন থেকে
বের করে দিছে। কিন্তু বাজিতপুরের মানুষ যদি আমাকে আসলে নির্বাচিত করে, তাইলে আমি মনে করি সংস্কারের রাজনীতিতে আগামী 5 বছর বাংলাদেশে আমরা আসলে একভাবে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে পারবো। বাজিতপুরের মানুষ হিসাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি, সেই পথে আসলে বাজিতপুর এবং আমরা একটা বড় ভূমিকা নিতে পারবো বলে আমি মনে করি। তখন মানুষ মনে করবে যে না, উনি কেবলমাত্র একজন আইনজীবী না, ইনি হচ্ছে আসলে জনপ্রতিনিধি। তাহলে জনপ্রতিনিধি হিসেবে যে ভূমিকাটা পালন করার আছে, সেটা আমার ধারণা আমি শো করতে পারবো। বাজিতপুরের মানুষ সেটা দেখলে আসলে আনন্দিত হবেন এবং তারা গর্ববোধ করবেন তাদের আগের মতোই। তো সেইটার আমি অংশীদার হতে চাই ওইখানকার একজন কৃষকের সন্তান হিসেবে।